রাজ্যের বিদ্যুৎ দপ্তরের বিবৃতি পুরোটা দেখাচ্ছি না, 3টে লাইন এক এক করে। অরূপ বিশ্বাস রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর তরফ থেকে গতকাল মানিকচকের ঘটনার পরিপ্রেক্ষিতে জারি করায় প্রেস বিজ্ঞপ্তি। এই হলুদ রং দিয়ে হাইলাইট করে রাখা অংশটা দেখে, এটি কোনো লোডশেডিং জনিত ঘটনা নয়। গতকাল বলা, আজ মালদার মানিকচকের এনায়তপুরে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। দ্বিতীয় লাইনে বলা হচ্ছে এটি কোনো লোডশেডিং জনিত ঘটনা নয়, পশ্চিমবঙ্গের কোথাও কোনো লোডশেডিং হয় না। আপনার অভিজ্ঞতার সঙ্গে মিলছে? আমি আর কিছু বলবো না, শুধু ভাবুন আপনার অভিজ্ঞতার সঙ্গে মিলছে কিনা। তারপরের লাইন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস খুব বিনয়ী মানুষ, বিদ্যুৎ মন্ত্রী হিসেবে নিজের কোনো কৃতিত্ব দাবি করতে চান না, কিন্তু যে কৃতিত্বের দাবি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ছেড়ে দিচ্ছেন সেটা আদৌ কৃতিত্ব না ব্যর্থতা, এটার বিচারও আপনারাই করবেন। তার কারণ তিনি লিখছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার অভিধান থেকে লোডশেডিং নামক শব্দটি চিরতরে তুলে দিয়েছেন। তাহলে এই ভরা গরমে এমনকি এই বর্ষাকাল পর্যন্ত আপনি কি ভোগ করছেন সেটা আপনিই ভাবুন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় লোডশেডিং শব্দটা নাকি অভিধান থেকে তুলে দিয়েছে। পরের অংশ আরও বড় একটা দাবি, পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে বিদ্যুতের সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অন্যান্য রাজ্যে যেখানে গড়ে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা লোডশেডিং হয়, সেখানে পশ্চিমবাংলায় কোথাও 1 মিনিটও লোডশেডিং হয়। আপনার অভিজ্ঞতার সঙ্গে মিলছে কি? মিলে কেন কোনো সমস্যা নেই, কিন্তু না মিললে নিশ্চয়ই বলতে হবে না। আপনি কি ভাবছেন আমি বা কেন এই বিতর্ক করছি? একেবারে সেই সংশয়টায় চলে আসুন। মালদার মানিকচক এলাকার এনায়েতপুরে সমস্যা হচ্ছে, সেখানে উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আর মাত্র 3টি টাওয়ার বসানোর কাজ বাকি রয়েছে। 3টে টাওয়ার দর্শক বন্ধু আপনি নিশ্চয়ই পড়তে পারছেন, আর মাত্র 3টে টাওয়ার বসানোর কাজ বাকি রয়েছে। অরূপ বিশ্বাস রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী নিজের কৃতিত্ব থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরোটাই দিয়ে দিয়েছেন। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী হিসেবে কোনো কৃতিত্ব দাবি না করে আমার মনে হয় অতি দ্রুত তার এ রাজ্যের দ্বিতীয় রেকর্ড তৈরির জন্য সেই কৃতিত্বের ভাগটাও দেওয়া উচিত। জানি না এই 3টে টাওয়ার বসানোর কাজ কারা করছিল, কিন্তু সেই সংস্থা আমার মনে হয় বিশ্ব রেকর্ডের অধিকারী এবং চাইলে ভারত সরকারের কাছ থেকে বিশেষ পুরস্কার পেতে পারেন। বিশ্ব রেকর্ড তো অবশ্যই, তার কারণ মাত্র এক রাতের মধ্যে 24 ঘন্টার কম সময়ের মধ্যে এই 3টে টাওয়ার বসানোর কাজ শেষ হয়েছে। কেন বলছি? এমনি বলছি না, এটা কোনো প্রেস বিজ্ঞপ্তি পাবেন না, এখনো পর্যন্ত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী দাবিটা করেননি। কিন্তু যদি না হয়ে থাকে তাহলে কাল পর্যন্ত একমাত্র যে কারণের জন্য বিদ্যুৎ পায়নি মানিকচক, আজ সেই মানিকচকের সকাল থেকে এখনো পর্যন্ত, বলা ভালো কালকের পর থেকে, বন্ধের ডাক দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কীভাবে? নিশ্চিতভাবে এই প্রেস বিজ্ঞপ্তি জারির পর আজকে সকালের মধ্যে অর্থাৎ এক রাতে এই 3টে টাওয়ার বসানোর কাজ শেষ হয়েছে, যা নির্মাণ শিল্পের দ্রুততায়, নির্মাণ শৈলীর অভিনবত্বে গোটা বিশ্বে নিশ্চিতভাবে নতুন রেকর্ড তৈরি করেছে। রাজ্যের সরকার গিনেস বুক অফ রেকর্ডে নিজের নাম তোলার জন্য দাবি জানাতে পারেন মাত্র এক রাতে 3টে টাওয়ার বসিয়ে মানিকচককে আবার বিদ্যুৎ ফিরিয়ে দেওয়ার জন্য। আমার আজকের প্রশ্ন, আজকের বিতর্কের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ জানিয়ে বিতর্ক শুরু করুন। নিঃস্ববঙ্গে বিদ্যুৎ ছ্যাঁকা, জনতার সাথে নেই মমতা। যে দাবি তিনি করে থাকেন, যে দাবি তিনি 21শে জুলাইও ওই মঞ্চে দাঁড়িয়ে করবেন, তিনি নাকি জনতার সঙ্গেই আছেন, জনতার সঙ্গে থেকেই তার মমতা হিসেবে উত্থান সবাই দাবি করেন। তৃণমূল কংগ্রেসের, তার বাইরেও অনেকে বলেন সেই জনতার সঙ্গে মমতা আছেন, না হলে নিঃস্ববঙ্গে এই বিদ্যুতের ছ্যাঁকা কেন? আমার সঙ্গে উপস্থিত যারা একদম বাদিক থেকে, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী এবং তৃণমূলকে সমর্থন করেন, রয়েছেন ইন্দ্রজিৎ ঘোষ সিপিআইএম নেতা, আমার সঙ্গে রয়েছেন সুব্রত বিশ্বাস অ্যাবেকার অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি বা সাধারণ সম্পাদক, আমার ডান দিকে রয়েছেন সজল ঘোষ বিজেপি মুখপাত্র, এবং আমার একেবারে ডান দিকে অভিনেতা অরিত্র দত্ত বণিক। অরিত্রর কাছ থেকে তার অভিজ্ঞতার কথা শুনবো নাগরিক হিসেবে। কলকাতা এবং কলকাতার বাইরেও অরিত্রকে যেতে হয় নিজের পেশার তাগিদে, পেশার প্রয়োজনে। অরিত্রর অভিজ্ঞতা কি বলে, লোডশেডিং আছে কি নেই? অরিত্র, এই রাজ্যে লোডশেডিং আছে না অভিধান থেকে উঠে গিয়েছে? দেখুন, আপনাদের এই প্রেস বিজ্ঞপ্তি একটা সরকারের পক্ষ থেকে আসে, আমি জানি না যে এই বিজ্ঞপ্তিগুলো দেওয়ার আগে এগুলো প্রপার প্রুফিং কেন করা হয় না। আমি একটা রুলসের কথা রেফার করছি আপনাকে, ইলেকট্রিসিটি রাইটস অফ কনজিউমার রুলস 2020। এটা কেন্দ্রীয় সরকার দ্বারা
প্রকাশিত একটি রুল, যেটা গেজেটে প্রকাশিত হয়ে গেছে, অতএব তার মানে এটা অ্যাক্টিভেটেড। এই রিলের আপনি যদি 10 নম্বর এবং 13 নম্বর পয়েন্টটা দেখেন, 10 নম্বর পয়েন্টে রিলায়েবিলিটি অফ সাপ্লাই, এই ক্লজের মধ্যে গেলে আপনি দু ধরনের ইন্ডেক্স দেখতে পাবেন, একটা সিস্টেম অ্যাভারেজ ইন্টারাপশন ইন্ডেক্স আর একটা সিস্টেম অ্যাভারেজ ইন্টারাপশন ফ্রিকোয়েন্সি ইন্ডেক্স। এবং কেন্দ্রীয় সরকার বলেছে যে প্রত্যেকটা স্টেটের যে ইলেকট্রিসিটি কমিশন আছে সেই কমিশনের পক্ষ থেকে একটা এরকম ইন্ডেক্স বেঁধে দেওয়া হবে যে কোথায় কতটুকু, কত মিনিট বা কত ঘন্টা পর্যন্ত আমার সার্ভিসে ডিসরাপশন হতে পারে, এবং ডিসরাপশন ইজ এ পার্ট অফ দ্য সিস্টেম। ফলে এই কথাটা সম্পূর্ণ ভুল যে কোনো রকম ডিসরাপশন হবে না, কোনো রকম ইলেকট্রিসিটি কাট হবে না, এটা গায়েব হয়ে গেছে সিস্টেম থেকে, এই কথাটা কোনোদিন হতে পারে না। একটা মন্ত্রী তার দপ্তর থেকে এরকম স্টেটমেন্ট দিচ্ছেন কিভাবে আমি জানি না। এবং আমি জানি না যে ইলেকট্রিসিটি আজকের দিনে দাঁড়িয়ে একাধিক, আপনি যদি জাজমেন্ট দেখেন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেখানে পরিষ্কার বলা হয়েছে ইলেকট্রিসিটি পার্ট অফ দ্য রাইট টু লাইফ, ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল 21। অতএব বিদ্যুৎটা এখন আর কোনো প্রিভিলেজ নয়, বিদ্যুৎটা একটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ছে। সেখানে কাউকে যদি বিদ্যুৎ না দেওয়া হয়, আবারও ইলেকট্রিসিটি রুলস 2020 রেফার করলে আপনি 13 নম্বরে একটা কম্পেনসেশন মেকানিজম আছে, এইটা যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে এই সমস্ত মনোপলিস্টিক কোম্পানি যাদের নিয়ে আলোচনা তারা দেউলিয়া হয়ে যাবে। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ওই সাইডি আর সাইফি, এই দুটো ইন্ডেক্সের যে কথা উল্লেখ করলাম, সেই ইন্ডেক্সের বাইরে যদি ইলেকট্রিসিটি কাট অফ হয়, কিংবা আমি যদি অ্যাপ্লাই করছি যে আমাকে ইলেকট্রিসিটি দেওয়া হোক, আমাকে যদি দেওয়া না হয়, তাহলে সরাসরি স্টেট কমিশনের নির্দেশে এই যারা সার্ভিস প্রোভাইডার তাদেরকে বড় অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিতে হবে কনজিউমারকে। এই কথাটা কেন্দ্রীয় সরকারের রুলে আছে, সেই সমস্ত রুল মানা হয় না। একটু বৃষ্টি হলো, ঝড় হলো, তারপরে দিনের পর দিন এবং আপনি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করবেন যে আমাদের এখানে যে সরকারি কাজগুলো হয় সেই কাজগুলো কখনো একসাথে হয় না। মানে প্রথমে আগে রাস্তার কাজ হয়ে গেল, হয়ে যাওয়ার পরের দিন আবার দেখবেন টেলিফোন লাইনে কাজ করতে এলো, আবার তারপর মানে যতবার খোঁড়া হবে ততবার টেন্ডার, ততবার তার মানে আবার নিশ্চয়ই কোনো একটা করাপশনের গন্ধ। তার মানে সরকারি সিস্টেমটাকে অপটিমাইজভাবে চালানোর কোনো উদ্দেশ্যই বোধহয় সরকারের নেই। সেই কারণেই একটা কাজ বারবার করে হয়। আর মেনটেনেন্স, যে মনোপলিস্টিক কোম্পানিকে দীর্ঘদিন ধরে, প্রথমত গভর্নমেন্ট কেন মনোপলি এন্ডোর্স করছে আমরা জানি না। কনজিউমারের কাছে তো অপশন থাকা উচিত, যেরকম টেলিকমের ক্ষেত্রে আমার এই সিমটা ভালো লাগছে না, ওই অপারেটরের কাছে যাব। একমাত্র দেখুন ইলেকট্রিসিটি, যেখানে আপনার হাতে কিচ্ছু নেই, আপনাকে যে প্রোভাইডার চাপিয়ে দেওয়া হবে, ইউ আর বাউন্ড টু রিসিভ দ্যাট সার্ভিস। এটা কেন হচ্ছে একটা এরকম মার্কেটে আমি জানি না। এটা কেন্দ্রীয় সরকার এবং স্টেট গভর্নমেন্ট উভয়ের দেখা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার এই কম্পেনসেশনের জন্য সরকারকে এটা দেখতে হবে যে যে ভেন্ডারকে আমি দিয়েছি দায়িত্বটা, সে জিনিসপত্র মেনটেন করছে কিনা। দশকের পর দশক ধরে কোনো কাজকর্ম মেনটেন হচ্ছে না, যখন একটা ম্যাসিভ ন্যাচারাল ক্যালামিটি হয়ে যাচ্ছে, কোনো কিছু করা যাচ্ছে না, তখন রাতারাতি একেবারে তার সারাই করতে বেরোচ্ছে, এই পোল ভাঙতে বেরোচ্ছে, ওই করতে বেরোচ্ছে। মানে সবসময় সব কিছু হয়ে যাওয়ার পরে মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে, তখন লোকেদের মনে হবে যে এবার বোধহয় কিছু একটা করা উচিত, তখন মাঠে নামছে। তার আগে এদের টিকিট খুঁজে পাওয়া যাচ্ছে না।